রাজ্যের উত্তর প্রান্তের বিভিন্ন লোকসভা আসনে কান পাতলে শোনা যাচ্ছে ভূমিপুত্র শব্দটা। ব্যতিক্রম সে অর্থে নয় বালুরঘাটও, যদিও যারা এই নির্বাচনে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে লড়াই করতে চলেছেন তাদের মধ্যে ভূমিপুত্র শব্দ নিয়ে সে অর্থে কোনো বড় ধরনের ঘোষণা না থাকলেও তৃণমূল কংগ্রেস অবশ্য ভূমিপুত্রকেই তাদের প্রার্থী হিসেবে স্থির করেছে। বিপ্লব মিত্র একদিকে মন্ত্রী, অন্যদিকে দীর্ঘদিনের জেলার পরিচিত মুখ, উত্তরের পরিচিত নেতা, আর তার উপরই ভরসা রাখতে চায় এই নির্বাচনে বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল কংগ্রেস। আজ তারকার কেন্দ্র বালুরঘাটে আমাদের অতিথি বিপ্লব মিত্র। আপনার জেলায় তো স্বাধীনতার প্রচুর ইতিহাস রয়েছে, একটু পরে গেলে বিপ্লবের প্রচুর ইতিহাস রয়েছে। বালুরঘাট লোকসভাতে বিপ্লব কতটা মানুষের মিত্র হতে পারছে? একটা যেটা বিপ্লব সেটা হচ্ছে রেভলিউশন এগেইনস্ট দ্য ব্রিটিশ রেজিম, সেটা এক রকমের একটা ঘটনা যেটার মধ্যে আমাদের দক্ষিণ দিনাজপুর, বর্তমানে যে দক্ষিণ দিনাজপুর জেলা, তৎকালীন অবিভক্ত দিনাজপুর জেলা, সেই সময় এর একটা ঐতিহাসিক তাৎপর্য আছে। এই এলাকা, এখানটায় স্বাধীনতা আন্দোলনের একটা বড় ভূমিকা আমরা দেখেছি সেই সময় বিপ্লবীদের, যারা কংগ্রেস করতেন তাদের, এবং যারা দেশের হয়ে ভিন্নভাবেও, ভিন্ন মত হলেও যারা স্বাধীনতার আন্দোলন করতে নেমেছিলেন। সুতরাং এই তিনপন্থী মানুষ তারা নিজের নিজের মতো করে তারা একটা কমন অবজেক্টের দিকে এগোচ্ছিলেন, সেটা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা। সুতরাং সেই হিসাবে আমাদের এই মাটিটা স্বাধীনতার সংগ্রামের মাটি। আর আরেকটা হচ্ছে যে আমার নাম বিপ্লব, তো ন্যাচারালি আমার একটা বরাবরই ভূমিকা আছে এখানকার করাপশনের বিরুদ্ধে লড়াই করার। আমার দল যখন কংগ্রেসে আমরা ছিলাম তখনও যদি কোথাও কোনো করাপশনের অভিযোগ আসত তার বিরুদ্ধে আমি লড়াই করেছি, সেটা প্রাইমারি স্কুলের রিক্রুটমেন্ট হোক বা অন্য কোনো ঘটনা হোক। ঠিক সিমিলার ওয়েতে 34 বছর বামফ্রন্ট শাসনে আমি ক্রমাগত লড়াই করেছি একদম আপোষহীনভাবে বামফ্রন্টের বিরুদ্ধে, এবং স্বাভাবিকভাবে বামফ্রন্টের সঙ্গে, বিশেষ করে সিপিএমের সঙ্গে আমার লড়াইটা খুবই তীব্র ছিল। এবং আমি পশ্চিমবাংলায় প্রথম বোধহয় মানুষ যিনি স্বাধীনতার পর কোনো ক্যাবিনেট মন্ত্রীকে জেলের ভিতরে দুর্নীতি এবং রাউডিজমের চার্জে তাকে জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম 2.5 মাস। আপনার দলের বিরুদ্ধেও তো সেই শিক্ষক দুর্নীতির অভিযোগ উঠছে। আর নিশ্চয়ই সেগুলো তো আমরা সমর্থন কেউ করিনি, আমাদের জেলায় তো নেই। এটা যদি অন্য কোথাও হয়ে থাকে আলাদা ব্যাপার, কিন্তু আমাদের জেলার যদি থেকে এটা হতো তাহলে অবশ্যই সেখানটাও কিন্তু আমি আমার মতনভাবে প্রতিবাদটা করতাম। লোকমুখে কথায় আছে বিপ্লব মিত্র খুব রাশভারী, গুরুগম্ভীর, সত্যি তাই? এটা একদমই না। এখানকার পাবলিকের সঙ্গে আপনি যদি কথা বলার সুযোগ পান বা চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন। আমার বাড়িতে অবারিত দ্বার মানুষের, রাত্রি 1টা পর্যন্ত, 1টার পর আমার বাড়ির দরজা বন্ধ হয়, তারপরে আমরা ঘুমাতে যাই বা করি। কিন্তু তার মধ্যেও যদি রাত্রি 2টোর সময়ও কোনো লোক আসে বিপন্ন অবস্থায়, তাহলেও আমরা সঙ্গে সঙ্গে গেট খুলে তাকে কথা শুনে যতটা পারা যায় রিলিফ দেওয়ানোর ব্যবস্থা এটা করে থাকি। এটা আমি যখন তৃণমূল কংগ্রেস করছি তা নয়, যখন আমরা কংগ্রেস করতাম, ছাত্র পরিষদ করতাম, যুব কংগ্রেস করতাম, সেই সময় একই চিত্র ছিল। এবং এই সময় থেকেই মানুষের সঙ্গে একটা আন্তরিক যোগাযোগের মধ্য দিয়েই আমি চলে এসেছি। আপনার রাজনৈতিক বর্তমান জীবন হোক, পুরো পারিবারিক জীবনে হোক, দিদি এই শব্দটাতে ভীষণ জোর রয়েছে। আমি আপনার পরিবারের সাথে কথা বলতে বলতে শুনছিলাম আপনারা ভীষণ দিদি নির্ভরশীল এবং তাকেই একটা আসনে রাখা হয়েছে। দিদি নির্ভরতাটা
সুবিধা দিচ্ছে ভোট ময়দানে? অবশ্যই। এক পাশে তো আমাদের মমতা ব্যানার্জি, সে তো সকলেরই দিদি, ন্যাচারালি সেটা তো একটা সকলেরই হচ্ছে তার প্রতি একটা আনুগত্য, তার উপর নির্ভর করা, তার উপরে সব কিছু বিশ্বাস করে ছেড়ে দেওয়া, এই ব্যাপারটা তো আছেই। কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের যে দিদি আছে, তিনি হচ্ছেন আমাদের গোটা সংসারটা, পরিবারটাকে তিনি দেখাশোনা করে আসছেন ফ্রম দ্য ভেরি বিগিনিং। যেহেতু তিনি বিয়েও করেননি, সমস্ত আমাদের জন্যই স্যাক্রিফাইসটা করেছেন বলতো। যেহেতু আমার মা সেই সময়, বাবা খুব অল্প বয়সে মারা যান, মা অসুস্থ হয়ে পড়েন, ন্যাচারালি দিদি সমস্তটা সামলেছেন। সেই থেকে হচ্ছে দিদির উপরে আমাদের নির্ভরতাটা বাড়িত, এবং তিনি আমাদের সমস্ত কিছুটাই দেখাশোনা করেন, কন্ট্রোল করেন। বাড়ির সংসারের ব্যাপারটা আমাদের দেখতে হয় না। আপনাকে দেখা যায় সেটা হচ্ছে আপনি খুব মানে ধোপদুরস্ত, যখন হেঁটে যান মন্ত্রী হিসাবে সব ইন করে একদম পারফেক্ট। এত গরম, যদিও উত্তরের আবহাওয়া নিয়ে লোকের বেশ ভালো লাগা কাজ করে যারা রাজ্যের অন্য প্রান্তে থাকে। এই যে পোশাক, এই প্রচারে বেরিয়ে কোনো বিশেষ কিছু বাছাই করেছেন নাকি সেই ধোপদুরস্তভাবেই সেরকম? না, আমি তো সাধারণত বেশিরভাগ প্যান্ট শার্টটা ইউজ করি বেশি। পাজামা পাঞ্জাবিতে আমি অত স্বচ্ছন্দ নই, আমি শার্ট প্যান্টে বেশি স্বাচ্ছন্দ্য ছোটোবেলার থেকে। ওটাই এখনও রাজনীতিতেও একইভাবে চলি। কখনো কখনো পাজামা পাঞ্জাবি পরি, বাড়িতে পরি বা বাইরে পরি, এইরকম খুব কম লাগে। আপনার মানে চলাফেরার মধ্যে কি কোথাও এই যে আপনার বাবার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, আপনাদের বাড়ির এখানকার তৈরি হওয়ার ইতিহাস, আপনার আইন নিয়ে পড়াশোনার বিষয়, সেগুলো খুব ভীষণভাবে সম্পৃক্ত হয়ে রয়েছে? অবশ্যই, সেটা তো আছেই, ওটাকে বাদ দিয়ে তো আমি নয়। আমি তো আইনজীবী হিসাবেও প্রায় 45 বছর প্র্যাকটিস করেছি এবং অ্যাক্টিভলি। এবং যখন আমাদের লোকরা অবিচারের শিকার হয়েছে 34 বছরে বারবার করে, সেই সময় আমি কোর্টে নিজে দাঁড়াতাম। নিজে দাঁড়িয়ে আমি আমার দলের লোকদের বাঁচাবার চেষ্টা করতাম, যাদের আজকে বিভিন্নভাবে নিপীড়নের শিকার হতো সিপিএমের বা আরএসপি। সেই জায়গাগুলো আমি তাদের সপক্ষে দাঁড়িয়ে আমি আমার মতো করে যতটা পারা যায় সম্ভব আমি চেষ্টা করতাম তাদের কোর্টের মাধ্যমে রিলিফ দিয়ে সেই মানুষগুলোর সম্পত্তি বাঁচানোর এবং মানুষগুলোর ঘরবাড়ি বাঁচানোর। এত বড় একটা জেলা, আপনার লোকসভা কেন্দ্রের একটা বড় অংশ জুড়ে বাংলাদেশ সীমানা রয়েছে, এবং সিএকে হাতিয়ার করছে বিজেপি, প্রচারে একদম পুরোপুরি নেমে পড়েছে। আপনার লোকসভা কেন্দ্রে তার প্রভাব পড়বে? আমাদের জেলায় সিএর কোনো ব্যাপারই নেই, এই কারণে নেই। আমার মনে হয় না এখান থেকে কোনো দরখাস্ত কোথাও এখনো পর্যন্ত পড়েছে বলে আমাদের কাছে কোনো খবর নেই। কারণ এখানটায় আমরা বিশ্বাস করি সেই তত্ত্বে, যেখানে আমার মুখ্যমন্ত্রীও যে কথাটা বলেছেন, সেটা হচ্ছে যে এতগুলো পরপর ইলেকশন হয়ে গেছে, সেটা গ্রাম পঞ্চায়েত হোক, পঞ্চায়েত সমিতি হোক, মিউনিসিপ্যালিটি হোক, জেলা পরিষদ হোক, বা বিধানসভা হোক অথবা লোকসভা হোক, এই নির্বাচনে যে মানুষগুলো বারবার করে পার্টিসিপেট করেছেন ভোটার হিসাবে, তো স্বাভাবিকভাবে ভোটার যখন তারা হয়েছে তখন এটা ধরেই নিতে হয় তারা আমাদের নাগরিক। এবং কেউ আমাদের যদি নাগরিক না হয় দেশে, তার তো ভোটাধিকার জন্মে না। তো স্বাভাবিকভাবে সেই মানুষগুলো নতুন করে আর সিএর আওতাতে আসার কোনো যৌক্তিকতা নেই বা প্রয়োজন নেই। তো সেই জন্যই আমাদের এখানটা একটা অযৌক্তিক ব্যাপার, এটা নিয়ে খুব একটা ভাবনা চিন্তা আমি এখন পর্যন্ত দেখিনি। আপনার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী, তিনি ভোট প্রচারে হাতিয়ার করছেন হচ্ছে দিল্লিগামী ট্রেন আর আপনার জেলার রেল প্রকল্প নিয়ে। বলা হচ্ছে সবটাই বিজেপি করেছে। এখানকার মানুষের কাছে যে কোনো ছোটোর থেকে বড় জিজ্ঞাসা করবেন যে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট পর্যন্ত যে রেল লাইনটা এসছে, এই রেল লাইনটা আনলো কে? সে মানুষটার নাম মমতা ব্যানার্জি। তিনি প্রথমবার যখন রেলের মন্ত্রী হয়েছিলেন ভারতবর্ষে, সেই সময় তিনি ভারতবর্ষের 1 নম্বর প্রকল্প হিসাবে যে প্রকল্পটার নাম দিয়েছিলেন এবং এক্সিকিউট করেছিলেন, দ্যাট ইজ বালুরঘাট 1 লক্ষী রেল লাইন। এবং সেটাই প্রথম উনি করেছিলেন ওনার রেলমন্ত্রী হিসাবে ভারতবর্ষে। এবং এটা আমার অনুরোধে
আমার ব্যক্তিগত, আমি তখন কংগ্রেসের প্রেসিডেন্ট আছি, উনি কংগ্রেসের এমপি ছিলেন, সেই সময় তিনি এটা করেছিলেন। পরবর্তীকালে তিনি যখন দ্বিতীয়বার রেলমন্ত্রী হলেন, তখন এখানকার রেল লাইনের সম্প্রসারণ, যেমন বালুরঘাট থেকে হিলি রেল লাইন স্যাংশন করা, তারপরে আমাদের বুনিয়াদপুর থেকে কুসুমুন্ডি হয়ে কালিয়াগঞ্জ রেল লাইনের সঙ্গে রেল লাইন যুক্ত করে দেওয়া, একদম যেটা মানুষের ডাইরেক্ট যোগাযোগ তো আসাম পর্যন্ত হতে পারতো সেই লাইন দিয়ে। এবং আরেকটা রেল লাইন আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে যেটা পড়ে, হরিরামপুর যে জায়গাটা, ব্লকটা, সেই হরিরামপুরে, বুনিয়াদপুর থেকে হরিরামপুরের উপর দিয়ে একদম সেটা ইটাহারের যে রেল লাইনটা, গাজল থেকে ইটাহার হয়ে রায়গঞ্জ যে রেল লাইনের সঙ্গে যেটা যুক্ত হয়েছে, সেই রেল লাইনের সঙ্গে যুক্ত করার জন্য ওটাও স্যাংশন করে দিয়েছিলেন। আর সবচাইতে বড় জিনিস, যেটা বেকার সমস্যার সমাধান হতে পারত বিরাট, অর্থনৈতিক চেহারাটা এই জেলাটার সেখানটায় পাল্টে যেতে পারত, যেটা আমি সেই সময় আমাদের দ্বিতীয়বার রেলমন্ত্রী হওয়ার পর মমতা ব্যানার্জির কাছে আমি অনুরোধ করেছিলাম যে আমাদের জেলায় তো কোনো ইন্ডাস্ট্রি নেই, নো ইন্ডাস্ট্রি এটা জেলা, তো সেখানটায় তুমি যেহেতু রেলের মতন এত বড় একটা ইন্ডাস্ট্রি সেখানটায় মন্ত্রী হয়েছে, সুতরাং তুমি যদি আমাদের বেকার ছেলে মেয়েদের জন্য দক্ষিণ দিনাজপুরের জেলা তুমি একটা প্রকল্প করে দাও, খুব ভালো হয়। তো উনি বলেছেন কোন প্রকল্প করতে চান। আমি বলেছি কাছড়াপাড়াতে, আমি নিজে গিয়েছি কয়েকবার, তাতে দেখেছি কাছড়াপাড়া কেউ চিনত না আগে, কিন্তু এই যে রেলের ওয়াগন ফ্যাক্টরি হওয়ার পরে ওই জায়গাটায় আমূল পরিবর্তন হয়ে গেছে এবং 4 লক্ষের উপরে মানুষ সেখানটায় এই রেলের ওয়াগন ফ্যাক্টরিতে কাজ করে তারা আজকে ওখানটায় সবাই দাঁড়িয়ে গেছে, সমৃদ্ধশালী হয়েছে, অর্থনীতির চেহারা পাল্টেছে এলাকা। ঠিক একইভাবে যদি তুমি আমাদের মিডিল প্লেস হয় বুনিয়াদপুর, মিডিল প্লেসে সেখানটায় যদি তুমি ওখানটায় একটা জংশন করার কথা যেমন বলেছিলাম, তেমনি আমি বলেছিলাম ওখানটায় যদি একটা ওয়াগন ফ্যাক্টরি এটা যদি করে দাও, তাহলে আমাদের বেকার সমস্যার একটা বিরাট সমাধান হবে এবং ইনস্ট্যান্টলি 50,000-এর উপরে ছেলে মেয়ে তারা কর্মসংস্থানের সুযোগ পাবে। কারণ একটা ওয়াগন ফ্যাক্টরি যখন হবে, এটাই হতে যাচ্ছিল আমাদের পশ্চিমবাংলার দ্বিতীয় ওয়াগন ফ্যাক্টরি, এটা যদি আজকে হতো তাহলে কিন্তু এখানটায় কর্মসংস্থানের সুযোগটা আমাদের বেকার ছেলে মেয়েদের জন্য একদম নতুন রাস্তা খুলে দিত। এবং এটাকে যে মুহূর্তে এটা হতো একটা ওয়াগন ফ্যাক্টরি, সঙ্গে সঙ্গে কিন্তু একে কেন্দ্র করে অ্যান্সিলারি শিল্প সাহায্য করে, যে ছোট ছোট শিল্পগুলো, লেদ মেশিন বসিয়ে বিভিন্ন কাজগুলো বেকার ছেলে মেয়েরা সেগুলো প্রতিষ্ঠান করে, তারাও নিজেদের কারখানা তৈরি করে তারাও সেখানটায় 5 জন 6 জন 8 জন 10 জন করে চাকরি দিতে পারত। এই একটা পরিকল্পনা করেই আমি কিন্তু আমাদের নেতৃত্ব তৎকালীন রেলমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আবেদন জানিয়েছিলাম এবং উনি সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে দিয়েছিলেন এবং তিনি স্যাংশন করা শুরু নয়, এর টাকাও স্যাংশন করে দিয়েছিলেন রেলের ডিপার্টমেন্টে। এবং এটা উনি যখন দ্বিতীয়বার রেলমন্ত্রী থাকাকালীন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর গদিতে বসলেন, শপথ নিলেন, তারপরে তৎকালীন রেলমন্ত্রী হয়েছিলেন মুকুল রায়, তাকে সঙ্গে নিয়ে যাও ম্যানেজার NF রেলের, তাকে নিয়ে এসে এখানটায় কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপনটাও করে দিয়েছিলেন বুনিয়াদপুরে। বিরাট জমায়েত, প্রায় 7 থেকে 8 লাখ লোকের মধ্যে। তো সেই জায়গাটায় চলছিল যে আমাদের একটা আশাও জেগেছিল যে এই রেলের ওয়াগন ফ্যাক্টরিটা হবে এবং হলে আমাদের এখানকার বেকার ছেলেমেয়েরা, আমাদের পরবর্তী প্রজন্মটা তারা দারুণভাবে কাজকর্ম সুযোগ পাবে, ইন্ডাস্ট্রি হবে রেলের। যেহেতু ওয়াগন ফ্যাক্টরি হলে ন্যাচারালি রেলের বড় বড় অফিসারদের কোয়ার্টার তৈরি হবে, হসপিটাল তৈরি হবে, স্কুল তৈরি হবে, সামগ্রিকভাবে গোটা এলাকাটার ব্যাপক উন্নতি হবে। এই গোটা পরিকল্পনাটা আমার ছিল, আমি সেটাই মমতা ব্যানার্জির মাধ্যমে এক্সিকিউট করানোর জন্য একটা ব্যবস্থা করে দিয়েছিলাম এই জেলার মানুষের জন্য। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে 2019 সালে যখন
এখানটায় সুকান্তবাবু প্রথমবার এমপি হলেন। এমপি হয়ে প্রথম যে কাজটা উনি করলেন, ফার্স্টে তো বালুরঘাট 1 লক্ষ রেল লাইনের কাজটাকে বন্ধ করে দিলেন, যেগুলো কয়েকটা ব্রিজ হয়ে গেছিলো অলরেডি, এবং ল্যান্ড অ্যাকুইজিশনটা হয়ে গেছিলো বেশিরভাগটা। তারপরে ওখানটায় কাজগুলো চলছিল, সেই অবস্থাতে উনি বালুরঘাট থেকে হিলি রেল লাইনটাকে বন্ধ করে দিয়েছেন। আর তারপরে আমাদের সবচেয়ে বড় আঘাতটা যেটা করলেন উনি, সেটা হচ্ছে বুনিয়াদপুরে রেলের ওয়াগন ফ্যাক্টরিটা তিনি প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীকে বলে সুপারিশ করে এটাকে বাতিল করে দিলেন। আমি জানি না যে এত শিক্ষিত মানুষ, ন্যাচারালি আমরা এক্সপেক্ট করতে পারি যে যথেষ্ট ইন্টেলিজেন্ট হবেন উনি। তো আমি এই ব্যাপারে আমি নিজেও খুব অবাক হয়ে গেছিলাম যে এত লেখাপড়া শেখা মানুষ তিনি বুঝতে পারলেন না যে রেলের ওয়াগন ফ্যাক্টরিটা আমরা করতে পারিনি, আমরা কেবল স্যাংশনটা করে দিয়েছিলাম, টাকাটাও স্যাংশন ছিল। উনি যদি সেটা নিয়ে কাজটা শুরু করতে পারতেন, গোটা কৃতিত্বটা ওনার ঝুলিতে পড়ত এবং মানুষ দুহাত তুলে আশীর্বাদ করতো তাকেই, আমাকে করতো না, বা মমতা ব্যানার্জিকে করতো না, ওকেই করতো। কিন্তু এত বড় আমি দেখলাম, আমরা শুনেছি কালিদাস আগে নাকি মহামূর্খ ছিলেন, আমার সেটা বলা উচিত হবে কিনা ওনার সম্বন্ধে বলবো না, কিন্তু আমার মনে হয়েছে নির্বুদ্ধিতার কাজ তো হয়েছে এবং সর্বনাশের কাজ হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বেকার ছেলে মেয়েদের জন্য। সুতরাং নিঃসন্দেহে উনি যে ক্ষতিটা করে দিয়ে গেছেন, আমাদের এই জেলার অর্থনৈতিক ক্ষতিটা যেটা করেছেন, এটা ইররিপেয়ারেবল একটা আপনার ঘটনা, এবং এর জন্য আমাদের সবাইকে আলটিমেটলি পস্তাতে হবে একটা দিন। কারণ আবার কে মমতা ব্যানার্জির মতো রেলমন্ত্রী করে আসবেন, আমাদের কোনো লোক যদি আসে, সেদিন যদি আবার আমার মতো কেউ এটা নিয়ে লেগে থাকে, তাকে দিয়ে এটা করিয়ে দিতে পারে, তাহলেই একমাত্র আগামী দিনে কোনো দিন হলেও এটা হতে পারে। আর না হলে এই রকম একটা রিমোট জায়গায়, কলকাতা থেকে এত দূরে, একদম একটা বর্ডার ডিস্ট্রিক্টে এই ধরনের একটা রেলের ওয়াগন ফ্যাক্টরি করার মতন এই প্রস্তাব আমার মনে হয় না যে অ্যাকসেপ্ট করানোটা খুব একটা সহজসাধ্য ব্যাপার হবে না আগামী দিনে। সুতরাং সবচাইতে বড় শত্রুতার কাজটা করেছেন আমাদের সুকান্তবাবু, আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রের মানুষের জন্য। এর দ্বারা ইটাহার উপকৃত হতো, এর দ্বারা আমাদের জেলার একদম গঙ্গারামপুর থেকে আরম্ভ করে বড় অংশ একদম হরিরামপুর, কুসুমুন্ডি, কুমারগঞ্জের একটা পার্ট। আপনি শত্রুতার কথা বলছিলেন, সেই জায়গাতেই কি আপনি মিত্র হতে নামলেন এবারে? হ্যাঁ, মিত্র হওয়ার ব্যাপার অন্য দিক থেকে না, আমাদের ব্যক্তিগত কারোরই বৈরিতা নেই, আমাদের শত্রুতা নেই কারো। সুতরাং এমনি মানুষ হিসাবে আমাদের একজনের সঙ্গে তো পরিচয় থাকে, কথাবার্তা হয়, এগুলো নিয়ে নেই। কিন্তু উনি যে ক্ষতিটা করে দিলেন আমাদের সামাজিক, আর্থিক, আমাদের বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের পথটা যে বন্ধ করে দিলেন, এটা নিঃসন্দেহে এটা মেনে নেওয়া খুব অসম্ভব একটা ব্যাপার। কারণ মমতা ব্যানার্জির জন্য এই দরজাটা খুলেছিলাম আমরা, এটা অনুরোধ করে থাকে। ঠিক যেভাবে বালুরঘাট 1 লক্ষ রেল লাইনটা একদিন মমতা ব্যানার্জি আমাদের বালুরঘাটে এসেছিলেন, যখন আমি একটা লড়াই করছিলাম এখানটায় ছাত্র হত্যা এবং শিক্ষক হত্যার বিরুদ্ধে। সেই সময় তখন আমরা কংগ্রেস করি সবাই, সেই সময় আমি জেলার প্রেসিডেন্ট ছিলাম ডিস্ট্রিক্টের। সেই সময় আমি লড়াইটা করছিলাম যে সিপিএমের গুন্ডারা তারা স্কুলের ভিতরে একজন শিক্ষককে, তারাও শিক্ষক, সেই শিক্ষকরা পিটিয়ে মেরে ফেলেছিল হেডমাস্টার মশাই। জ্যোতিষে বিশ্বাস করেন? বিশ্বাস করি। আপনার 10 আঙুলে 9টা আংটি। না, এটা তো একটা বিশ্বাসের ব্যাপার থাকে। আমরা তো বিশ্বাস করি না এই কথা তো বলা মুশকিল, বিশ্বাস তো করি। আমরা যখন দেবদেবীর পূজা করি, আমরা যদি আরাধনা করি, তাতে যদি বিশ্বাস করি যে আমরা এই পূজা করলে, আরাধনা করলে
ভক্তি প্রদর্শন করলে, সেখানটায় যদি ভগবানের দয়া আশীর্বাদ পাওয়া যায়, তো এটা হতেই পারে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আর এটা তো অ্যাস্ট্রোলজি এখন সায়েন্স, তার সঙ্গে অ্যাস্ট্রোনমি যেটা আছে, এই সবগুলো মিলেই তো অ্যাস্ট্রোলজিক্যাল যে আপনার হচ্ছে প্রফেসি বা এইগুলো হয়। তো সুতরাং অসুবিধা নেই। পজিটিভ এনার্জিও নাকি দেয় শুনেছি আংটি। তো এই পজিটিভ এনার্জি বাড়িতে সবাইকে নিয়ে যাদেরকে থাকেন, জয়েন্ট ফ্যামিলি, সেটা বেশি দেয় নাকি আংটি পাথর দেয়? সবটাই দেয়। জয়েন্ট ফ্যামিলি, একসঙ্গে থাকা, এত বছরের পর বছর ধরে সবাই একসঙ্গে থাকা, এইটা তো নিঃসন্দেহে একটা অত্যন্ত এখনকার সমাজ ব্যবস্থাতে দুঃসাধ্য একটা কাজ। এটা তো হচ্ছে আমাদের। এটা বোধহয় একটু তাল কেটেছিল 2019-এ অর্পিতা ঘোষ হেরে যাওয়ার পর। অনেকে ভেবেছিলেন বিপ্লব মিত্র ইনঅ্যাক্টিভ থাকলো, সক্রিয়ভাবে তৃণমূলের হয়ে ভূমিকা নিল না, তাতে নাকি অর্পিতা এই আসনটা হেরে গেল। না, এটা হচ্ছে সর্বতভাবে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছিল, মিথ্যা কথা বলা হয়েছিল, পলিটিক্যালি আমাকে সেখানটায় ব্যালাইন করার চেষ্টা হয়েছিল। সেটা আমাদের দলের ভিতরে ছিল, আবার দলের বাইরেও ছিল। কারণ আমি যদি ইনঅ্যাক্টিভ হই, তাহলে আমাদের এখানটায় অপোজিশন যারা পার্টি আছে তাদের পক্ষে সুবিধা হয়। তো সবাই মিলেমিশে একটা আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম সেই সময়। সেখানটায় বলা হয়েছিল যে আমি অ্যাক্টিভলি পার্টিসিপেট করিনি বা আমি পরোক্ষে বিরোধিতা করেছি, তার জন্য উনি হেরে গেছেন। কিন্তু তখন আমি মন্ত্রী ছিলাম না, মন্ত্রী ছিলেন অন্য লোক, এমএলএ অন্যরা ছিলেন। তো ঘটনা হচ্ছে যে সেই জায়গাটাতে তাদের উপরে দোষারোপ হলো না, দোষারোপটা না জিততে পারাতে হয়ে গেল আমার উপরে। আর যখন উনি আসলেন এখানটায়, ওনাকে কেউ চেনে না, তখন জানে না কেউ অর্পিতা ঘোষকে, কোনোদিন নামও শোনেনি। এখানকার মানুষ অন্তত কলকাতায় কে কখনো 2-4টা নাটক করেছেন সে ব্যাপারটা নিয়ে খুব ওয়াকিবহাল নয়। আমরা যারা পড়াশোনা করেছি কলকাতাতে, আমরা জানতাম যে নাটক টাটকের ব্যাপারটা, এখানকার মানুষ অত জানতেও না। তো সেখানটায় যখন উনি এসছিলেন প্রার্থী হয়ে, তখন প্রথমবার আমাকে যখন বলা হয়েছিল তাকে প্রার্থী করে, যে দিদি পাঠিয়েছে, মুকুল রায় নিয়ে এসেছিল হাত ধরে, তো তখন আমি সাদরে তাকে গ্রহণ করব। গোটা ইলেকশনের দায়িত্ব মাথায় নিয়ে আমি 1,07,500 ভোটে কিন্তু তাকে জিতিয়ে নিয়ে এসেছিলাম। পরবর্তীকালে যা হয় আর কি, সবাইকেই নিয়ে এসেছি, আমি শঙ্করবাবুকেও নিয়ে এসেছিলাম, এখানটায় যারা আজকে সকল লিডার আছে সবাইকেই নিয়ে এসেছি। কারণ দূরবীনে তো লড়াই সেই সময় অনেকেই ছিলেন না, লড়াইটা আমাকে করতে হয়েছে, যেহেতু সেখানটায় একটা একটা করে লোক যেখানটা আমরা পেয়েছি জোগাড় করে করে আমরা চেষ্টা করেছি। আপনার কথার রেস ধরে একটা প্রশ্নে যাচ্ছি, এবারের শিকার কাকে করবেন, ষড়যন্ত্রকে না সুকান্তকে? ষড়যন্ত্রের ব্যাপার যেটা আপনার থাকেই কম বেশি, সেটা নিয়ে আমরা খুব একটা চিন্তাভাবনা করছি না। কারণ মানুষ সবটাই এখন ওয়াকিবহাল জানে। সুতরাং আমাদের গোটা আমাদের যে লক্ষ্যটা, সেটা হচ্ছে সুকান্তবাবুকে আমরা পরাজিত করে এখান থেকে এই যে সর্বনাশ করার জায়গাগুলো, এগুলোকে আমরা সিল করতে চাইছি আমাদের বালুরঘাট লোকসভা কেন্দ্রে, যাতে এরকম পিছিয়ে পড়া জায়গাতে যাও একটু সুযোগ কখনো মমতা ব্যানার্জির মতন লোককে পেলে তার মাধ্যমে যে উন্নয়নের সুযোগগুলো আসে, সেটা আগামী দিনে যাতে আমাদের এখানটায় অসুবিধা কখনো না হয়, আমরা যাতে উন্নয়নের মুখ দেখতে পারি আরও ভালো মতো করে, এবং এখানকার ছেলে মেয়েদের যে আর্থিক অবস্থার উন্নয়ন ঘটানো, তাদের নিজের পায়ে দাঁড় করিয়ে দেওয়া কোনো কর্মসূচির মধ্য দিয়ে বা কোনো ইন্ডাস্ট্রি তৈরি করার মধ্য দিয়ে, এটা যাতে কোথাও কেউ আর সুকান্তবাবুর মতন ব্যাহত না করতে পারে, নষ্ট করে দিতে না পারে, সেই ব্যাপারেই ওনাকে হারানোর জন্য বদ্ধপরিকর। 2014-এ বালুরঘাট লোকসভা জিতে নেয় তৃণমূল কংগ্রেস, যদিও 2019-এ সেই জেতা আসনই হাতছাড়া হয় তাদের। অনেকেই বলেন যে এবারে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি নাকি ততটা সক্রিয় ভূমিকা গ্রহণ করেননি।
আর সে কারণেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসন হাতছাড়া। তবে বালুরঘাটে গত 5 বছরে রাজনৈতিক অঙ্ক অনেকটাই বদলেছে। আর 2019-এ যে ফল ছিল 2021-এর বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতেও সেই ফল এবং ভোটের ব্যবধানের অঙ্কেরও অনেকটা বদল। তবে সেই বদল 2024-এ তৃণমূল কংগ্রেস প্রার্থী কতটা ধরে রাখতে পারবেন তা অবশ্য নির্ভর করছে বালুরঘাটে তিনি প্রচারে কতটা জোর দিচ্ছেন। বিজেপি প্রার্থী যখন বিভিন্ন ঘরে যাচ্ছেন, বাজারে গিয়ে প্রচার সারছেন, তখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেহেতু তিনি ভূমিপুত্র এবং দীর্ঘদিনের এখানকার বাসিন্দা, ফলে তিনি দেওয়ালে এবং কর্মী সভাতেই নিজেকে সীমাবদ্ধ রাখছেন।